حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের শীষ বের হওয়ার পর ধানে আমরা কোন কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করলে ধানের ফলন ভালো হবে, ধানের শীষ বের হওয়ার পর ধানে কোন কোন রোগের আক্রমণ হয় এবং সেগুলোকে কীভাবে প্রতিকার করতে হবে, ধানের শীষ বের হওয়ার পর কী কী পরিচর্যা করলে আমাদের ধানের ফলন বেশি হবে, অর্থাৎ এক কথায় ধানের ফলন বাড়ানোর জন্য ধানের শীষ বের হওয়ার পর আমাদের কী করতে হবে, এইরকম প্রশ্ন কিন্তু আমাকে অনেকে করেছেন। তো আপনাদের জন্য আজকে পুরোপুরি ভিডিওটি তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো। ধানের শীষ বের হওয়ার পর ধানে কোন কোন ভিটামিন স্প্রে করতে হবে, কোন কোন রোগ হতে পারে, সেগুলো দমন করার পদ্ধতি কী, ফুল অবস্থায় ধানে কীটনাশক স্প্রে করা যাবে না কেন, এই বিষয়ে কিন্তু আজকে টুকিটাকি তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি বুঝতে পারবেন যে ধানের শীষ বের হওয়ার পর আমাদের কী কী করতে হবে ভালো ফলন পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা জেনে নেব ধানের শীষ বের হওয়ার পর ধানে কোন কোন রোগের আক্রমণ হয়ে থাকে বা কোন কোন পোকার আক্রমণ হয়। মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর ধানে ব্লাস্ট রোগের আক্রমণ হয়ে থাকে। এটি একটি ছত্রাকজনিত সমস্যা। ধানের শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হয়ে থাকে ধানের শীষ বের হওয়ার পরে। 2 নম্বর স্টেপ হচ্ছে ধানের গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে। 3 নম্বর স্টেপ হচ্ছে ধানের কারেন্ট পোকা আক্রমণ করে। 4 নম্বর স্টেপ হচ্ছে ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু, অর্থাৎ এই 4টা রোগ কিন্তু ধানের শীষ বের হওয়ার পর ধানে হয়ে থাকে। তো এখন আমাদের কিন্তু এই 4টা রোগকে দমন করতে হবে। তো আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। যদি ধানে শীষ বের হওয়ার পর ধানে আমাদের হচ্ছে গান্ধী পোকার আক্রমণ হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটি গান্ধী পোকা দমনের জন্য ভালো মানের কীটনাশক যেমন ক্লোরোপাইরিফস 48 ইসি, এই গ্রুপের কীটনাশক কিন্তু বাজারে প্রায় প্রতিটি কোম্পানি তৈরি করেছে। তো চাইলে আপনারা এই ক্লোরোপাইরিফস 48 ইসি এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক অনুমোদন মাত্রায় যদি স্প্রে করেন তাহলে কিন্তু গান্ধী পোকা দমন করা সম্ভব হবে। অবশ্যই বিকেলবেলা স্প্রে করার চেষ্টা করবেন। আচ্ছা, 2 নম্বর স্টেপ হচ্ছে ধানের কারেন্ট পোকা বা শোষক পোকা বা চুষি পোকা যেটাকে বলা হয়। তো এটা দমনের জন্য আপনাদের ভালো মানের কারেন্ট পোকা দমনের জন্য একটি কীটনাশক যেমন সিনজেন্টা কোম্পানির প্লেনাম আছে, সিনজেন্টা কোম্পানির একটি নতুন একটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ভেস্টোরিয়া। আমাদের হচ্ছে এসিআই কোম্পানি পায়রাজিন, এই ইনতেপা কোম্পানির সাবা, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু কীটনাশক পাওয়া যায় আসলে কারেন্ট পোকা দমনের জন্য, যেমন পাইমেটোজিন প্লাস নিটেন পাইরাম। এই গ্রুপে যে কোনো কীটনাশক যদি স্প্রে করেন 80 WV তাহলে কিন্তু কারেন্ট পোকা দমন করা সম্ভব হবে। তো অবশ্যই এইগুলো স্প্রে করতে পারেন কারেন্ট পোকা দমনের জন্য। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে ধানের ব্লাস্ট রোগ, অর্থাৎ যেটাকে শীষ ব্লাস্ট বলা হয়, সঙ্গে হচ্ছে ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু। এই দুটি রোগকে আমরা একবারে দমন করব এই সময় এসে। তাহলে কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে ট্রাইসাইক্লাজল প্লাস প্রোপিকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড, যেমন সিনজেন্টা কোম্পানির আপনার হচ্ছে ফিলিয়া পাওয়া যায়। এটা হচ্ছে দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি, ট্রাইসাইক্লাজল প্লাস হচ্ছে প্রোপিকোনাজল। তো এটা ব্লাস্ট রোগও দমন করবে এবং হচ্ছে আমাদের হচ্ছে ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু এটাকেও দমন করতে পারবে। সঙ্গে অবশ্যই কার্বেন্ডাজিম যুক্ত করে দিতে পারেন প্রতি লিটার পানি 2 গ্রাম করে, অর্থাৎ ফিলিয়া এবং হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক। এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে ধানের ব্লাস্ট রোগ দমন হবে প্লাস হচ্ছে লক্ষ্মীর গু দমন হবে। আচ্ছা, আপনাদের যাদের লক্ষ্মীর গু আক্রমণ করেনি বা করে না সেক্ষেত্রে আপনারা কিন্তু টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লোকিস্টোবিন যেমন বায়ার কোম্পানি নাটিভো এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করলে ছত্রাকনাশক স্প্রে করলে আপনাদের ব্লাস্ট রোগ দমন করা সম্ভব হবে। তাহলে আমাদের কি হলো? কারেন্ট পোকা দমন করা গেল, গান্ধী পোকা দমন করা গেল এবং আমাদের দেখেন এই ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু পাশাপাশি ব্লাস্ট, এই 4টা রোগ কিন্তু দমন করা হয়ে গেল। আমাদের ধানের শীষ বের হওয়ার পর যেগুলো হয় দমন করা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী 2 নম্বর ধাপ হচ্ছে এই সময় এসে আমাদের ধানে কী কী পরিচর্যা করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের এই সময় এসে ধানের যে পরিচর্যার বিষয়টা যদি বলি তাহলে 1 নম্বর ধাপে হচ্ছে যে আমাদের জমিতে 1 থেকে 3 ইঞ্চি পানি সব সময় বেঁধে রাখতে হবে, অর্থাৎ মাটি ভেজা রাখতে হবে, এটা ধানের মাথা হেলে যাওয়া পর্যন্ত। তাহলে ধানের দানা ভালো হবে, আমাদের ওজন বেশি হবে, ধানের ফলন বেশি হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর 2 নম্বর স্টেপ হচ্ছে জমিতে আমাদের ফুল থাকা অবস্থায়
বেশি প্রবেশ করা যাবে না, অর্থাৎ ধানের শীষ বের হওয়ার পর কিন্তু আমাদের জমিতে ফুল ফোটে এবং এগুলো পরাগায়ন হয়ে থাকে। তো আসলে আমাদের এই ফুল ফোটা অবস্থায় জমিতে ঘোরাফেরা অনেক কম করবেন, যত কম সম্ভব ঘোরার চেষ্টা করবেন। এবং সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত ধানে পরাগায়ন হয়ে থাকে। তো এই সময়টার মধ্যে ধানে কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না বা জমির আশেপাশে ঢুকবেন না। এই সময়গুলো ব্যতীত যে কোনো সময়ে, অর্থাৎ বিকেলবেলা বা খুব সকালে কিন্তু কীটনাশক স্প্রে করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে ফুল অবস্থায়। আপনাদের কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে ধানের ফুল অবস্থায় কোনো কীটনাশক স্প্রে করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই যাবে, সকাল 7টা থেকে 11টার মধ্যে নয়। এবং যদি কোনো রোগ মারাত্মকভাবে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে স্প্রে করবেন। চাইলে আপনাদের ধানের ফুলগুলো ঝরে গিয়ে মাথা হেলে গেলে স্প্রে করার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেস্ট হয়। আর যত কম সম্ভব আপনাদের জমিতে ঘোরাফেরা করে স্প্রে করবেন। চাইলে 3বার আপনি যে দিক দিয়ে যেতেন ওষুধ দেওয়ার জন্য, একটা জমির মধ্যে দিয়ে 3বার ঘুরতেন, সেখানে 2বার ঘোরার চেষ্টা করবেন। তো এরকম একটা কন্ডিশন অবশ্যই মাথায় রাখবেন। তাহলে মোটামুটি আমাদের কী হলো, ধানের শীষ বের হওয়ার পর যে রোগগুলো দমন করলাম প্লাস হচ্ছে পরিচর্যার বিষয়টা বললাম। এখন আসেন ধানের শীষ বের হওয়ার পর কোন ধরনের ভিটামিন বা পিজিআর স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, ধানের শীষ বের হওয়ার পর ধানের ভিটামিন বা পিজিআর কোনো রকম স্প্রে করে ভালো ফলাফল পাওয়া যায় না। কেন যায় না? ধানে আমাদের পিজিআর বা ভিটামিন ধানের শীষ বের হওয়ার পর কোনো প্রয়োজন নেই। আমাদের ধানের শীষ কতটুকু বড় হবে, কীরকম ফলন পাবো, এটা কিন্তু ধানের কায়স্থর অবস্থায় আমরা বুঝতে পারি, বা ধানের দৈহিক বৃদ্ধির পর্যায়ে এগুলো প্রয়োজন আছে। তো এখন ধানের ফলন বাড়ানোর জন্য বা ধানের দানাগুলো পুষ্ট করার জন্য আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি। সেটি হচ্ছে, আপনার ধানের শীষ বের হওয়ার পর যখন মাথাগুলো হালতে শুরু করবে তখন ভালো মানের একটি ফাঙ্গিসাইড, যেমন সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ অথবা বায়ার কোম্পানি নাটিভো, এই দুটির মধ্যে যে কোনো একটি। আবারও বলতেছি, বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, কিন্তু সেগুলোর নাম বললাম না। সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, বায়ার কোম্পানির নাটিভো, দুটির মধ্যে যে কোনো একটি অনুমোদন মাত্রায় এবং সঙ্গে স্লোবোর বোরন, যেটাকে বলা হয় স্প্রেনাশক ব্রণ পাওয়া যায়। তো এই স্লোবোর বোরন প্রতি লিটারে 1.5 গ্রাম আমরা এই দুটি একসঙ্গে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দিব। তাহলে ধানের দানা ভালো হবে, চকচকে ঝকঝকে রং হবে, বাজার মূল্য ভালো পাওয়া যাবে এবং ধানের চিটার সংখ্যা কম হবে। অর্থাৎ চিটার সংখ্যা কম হলে কিন্তু ধানের ফলন ভালো হবে এবং রঙগুলো অনেক চকচকে ঝকঝকে থাকবে, বাজারে সবার আগে বিক্রি করতে পারবেন। তো এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ধানের ফলন ভালো হবে। তো এখন মূল কথা হচ্ছে, আমরা যদি এই সময় এসে ধান স্প্রে করি তাহলে কতটুকু পানি স্প্রে করতে হবে, অর্থাৎ গাছের ভিজে স্প্রে করতে হবে কিনা। দর্শক বন্ধু একটা জিনিস মনে রাখবেন, ধানের শীষ বের হওয়ার পর ধানে কিন্তু স্প্রে করতে একটু পানিটা বেশি লাগে। তো আপনারা যারা ধানে 2 কন্টেনার পানি দিতেন তারা 3 কন্টেনার পানি দিবেন, বাট কীটনাশকের মাত্রা কিন্তু ওইটাই থাকবে, কীটনাশক বেশি দেওয়া যাবে না। ওই কীটনাশকটাই ঘুরিয়ে ফিরে একটু পানি বেশি করে নিয়ে আপনাদের জমিতে ভালোভাবে ধুয়ে মুয়ে স্প্রে করবেন। তাহলে মোটামুটি ধানের ফলন ভালো পাবেন, ধানের গ্রোথ ভালো হবে এই বিষয়গুলো মেনে চললে। তো আসলে ধানের শীষ বের হওয়ার পর এইটুকু বিষয়গুলো মেনে চলবেন, তাহলে দেখবেন ধানের ফলন বিঘা প্রতি 3 থেকে 4 মণ বেশি হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, ধানের জমিতে যাদের ইঁদুরে আক্রমণ করে বা ইঁদুর যেটাকে বলা হয়, যদি ইঁদুর আক্রমণ করে থাকে, ইঁদুর দমনের জন্য যে পদ্ধতিগুলো আছে ঘরের ঘরোয়া পদ্ধতি, সেগুলো মেনটেন করে চলবেন। এবং ইঁদুর দমন নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি তুলে ধরতে পারেন কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজে। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।